উঠে পড়ুন বৌদি, উঠে পড়ুন। কি হলো বৌদি, আপনি তো বিয়ের দিনই অজ্ঞান হয়ে গেলেন। বিবাহ হলে তবে তো। কৃষ্ণ, তুমি ঠিকই বলতে। বলরামের উপর বিশ্বাস করাই উচিত নয়। সেই কখন গেছেন, আর দেখো ফিরলেন যখন, তখন কার সাথে? কার সাথে? আপনি বলতে কি চান রাজকুমারী? ইনি হলেন বিদর্ভ দেশের রাজকুমারী রুক্মিণী। এনার প্রাণ সংকট হয়েছিল, ইনি আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, তাই ওনাকে বাঁচিয়ে আমরা নিয়ে এসেছি। আরে হ্যাঁ বৌদি, এসব কি হচ্ছে? কি বোকা আপনি, কিছুই হয়নি আর আপনি এভাবে অজ্ঞান হয়ে গেলেন। কি দাদা, এ তো অনুচিত, তাই না? আমি এই বিষয়ে কোনো কথা বলতেই চাই না। বলরাম, শুনুন না। আরে আরে বৌদি, দাদা, বাহ, বিয়ের আগেই এত খুনসুটি। এটাই তো অদ্ভুত লাগে আমার। আমাদের রাজ্যে আপনাদের স্বাগত। যতক্ষণ না আপনি কোনো সুরক্ষিত জায়গা পাচ্ছেন ততক্ষণ আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। মহারাজ উগ্রসেন, আপনাদের এখানে বিবাহের অনুষ্ঠান চলছে, আর আমাদের সবার এখানে থাকা আপনাদের জন্য বিপদ বয়ে আনতে পারে। তাই এটাই উচিত হবে যেন আমরা সবাই এখান থেকে চলে যাই। আরে আজ তো আমাদের বলরামের বিয়ে, সেই জন্য তো আপনাদের থাকতেই হবে। কৃষ্ণ নিজের পরিবারের কাছে আমাদের থাকার কথা বলছে না কেন? কৃষ্ণ, আপনি কি কিছু বলতে চান না? কখন কি বলতে হবে আর কখন কোথায় যেতে হবে তার সিদ্ধান্ত তো সঠিক সময় এলেই নেওয়া উচিত। কি বলুন? ক্ষমা করে দিন না বলরাম, ভুল হয়ে গেছে। রাজকুমারী, আপনি কি জানেন আপনাকে ছাড়া আমার মনে, আমার জীবনে আজ পর্যন্ত কেউই আসেনি। আর আজ আমাদের বিবাহের দিন আপনি আমার উপরে এত বড় অভিযোগ আনলেন। আপনার মনে হলো যে আমি অন্য কারোর সাথে। আপনি বুঝতে পারছেন না, আসলে ওই কৃষ্ণ এতদিন ধরে আমার মাথায় ঢুকিয়েছে যে আপনি বিয়ে নিয়ে নেতিবাচক ভাবনা পোষণ করেন, ভয় পাচ্ছেন, আর হয়তো ভয় পেয়ে হিমালয়েও চলে যেতে পারেন। আর তারপর বিবাহের একদিন আগে আপনি কাউকে না বলে কোথাও চলে গেলেন, আর হঠাৎ একটা মেয়ের সাথে ফিরে এলেন। তাই আরে রাজকুমারী, আমি না, কানাই হেঁটে আসছিল রুক্মিণীর সাথে। আর দেখুন কি উচ্চ স্তরের লীলাধরও, আপনাকে দেখেই অন্যদিকে চলে গেল শয়তান, যাতে আপনি ভাবেন যে আমি ওই মেয়ের সাথে হেঁটে আসছি। সত্যি? আবার সন্দেহ করছেন আপনি আমাকে? আরে না না, আপনি যখন বলছেন তাহলে তাই। এবার আমি বুঝলাম কৃষ্ণ কতটা দুষ্টু। দুষ্টু? কি বলছেন রাজকুমারী, আপনি কানাইকে দুষ্টু বলছেন? উচ্চ স্তরের শয়তান বলুন ওকে। আপনি ঠিকই বলেছেন, বকবো আমি ওকে। শুধু বকবেন? রাজকুমারী, আপনি হলেন ওর বৌদি, বৌদি হওয়ার সুবিধা গ্রহণ করুন, মারুন ওকে। হ্যাঁ হ্যাঁ, মারবো। সত্যি মারবেন? এবার কানাই মার খাবে, এবার কানাই মার খাবে। মহারাজের জয় হোক। মথুরা সুরক্ষা ব্যবস্থাতে একজন সৈনিকও এখন নিযুক্ত নেই। সমগ্র মথুরা এখন বিবাহের কাজে ব্যস্ত। এটাই তো আমি ভেবেছিলাম। কৃষ্ণ ভাবছে যে আমরা সবাই পরাজয় মেনে নিয়েছি, তাই একদম নিশ্চিন্ত হয়ে বিবাহের আনন্দ নিচ্ছে। শিশুপাল, রুক্মী, আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করতে বলো। পথে যে কেউ আসুক না কেন তাকে মেরে ফেলে রাজমহলে পৌঁছতে বলো। আক্রমণ! বাহ রুক্মিণী, আপনার এই পোশাক তো খুব সুন্দর। আপনার মা দিয়েছেন।
কৃষ্ণ, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনের ভাবনা আমি নিজের চিঠিতে লিখে দিয়েছিলাম, যেটা পড়েই আপনি আমাকে বাঁচাতে এসেছিলেন। তারপরে যখন আপনি আমার ক্ষতস্থানে এই ভালোবেসে কাপড় বেঁধে দিলেন, তখনও আমি আপনার সামনে নিজের মনের কথা প্রকাশ করেছি। কিন্তু আমার এরকম মনে হচ্ছে যেন এখনো পর্যন্ত যা কথা হলো সব আমি বললাম, আর আপনি রাজি হবেন এরকম কল্পনা করেছি। কারণ আপনি এখনো পর্যন্ত কিছুই বলেননি। আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন কিনা সেটাও বলেননি এখনো। সভার সময়ও যখন আমার চলে যাওয়ার কথা হচ্ছিল, তখনও আপনি এই ব্যাপারে কাউকে কিছু বলেননি। আমি নিজের মনে মনে আপনারই হয়ে গেছি, কিন্তু আপনার মনে কথা কিছু বুঝতে পারছি না আমি। আপনার এই নীরবতা ত্যাগ করুন। নিজের দেশ, নিজের মাটিকে ফেলে আমি এবং আপনার পিতা পালিয়ে আপনার সাথে এসেছি। এবার আপনি আপনার সিদ্ধান্ত জানান। আপনার মনে যাই থাকুক বলে দিন। আমার মনে কি আছে এটা বলার জন্য এখনো অনেক সময় লাগবে রুক্মিণী, আর আমাদের কাছে এখন সময় নেই। আমাদের এবার পালাতে হবে, খুব তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি আমরা পালাতে পারবো তার থেকেও জোরে। ঘিরে ফেলো সমগ্র মথুরাকে আর মেরে ফেলো সবাইকে। কিন্তু এখানে তো কেউই নেই। কোথায় গেল সবাই? বৃদ্ধ জরাসন্ধ, এখানে তো কেউই নেই, কাকে মারবো? এটা কি করে সম্ভব? রাজমহলের দিকে চলো। এই কি মণ্ডপ তৈরি, অথচ এখানে কেউ নেই। উত্তর দক্ষিণের দিকেও কেউ নেই, আর পূর্ব পশ্চিমের দিকেও কেউ নেই। সমগ্র মথুরাবাসী হঠাৎ হারিয়ে গেল কি করে? গেল কোথায় সব মানুষজন? এ কি হলো? আমি আঘাত পেতেই এটা হাত থেকে পড়ে গেল কেন, ভেঙে গেল কেন? এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে, এই সংসারে। আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায়, যা তৈরি হয় তা ভেঙেও যায়। কিন্তু এটা কি সত্যি? আপনাকে একটা কথা বলে রাখি, আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন, সাফল্য অবশ্যই আসে। যতই খারাপভাবে আপনি পড়ে যান, আপনি আঘাত পান, ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। কারণ এই আঘাত, অসফলতা, এই অসুবিধা, এগুলো আমাদের এমনভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে। সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন, দৃঢ়তার সাথে এগোতে থাকুন, আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না। কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত। আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন, যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনে সামনে এগোতে থাকবেন। রাধা রাধা।